প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায়ের পরীক্ষা নেওয়া হয়েছে সেই প্রথম অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো আমি আজ করে দিচ্ছি। তোমরা এগুলো একটু মিলিয়ে নেবে। তো প্রথম যে ক বিভাগে সঠিক উত্তর নির্বাচন করো 5টি ছিল। তার প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতির চ্যাপ্টা এই ধারণার সাথে যুক্ত ছিলেন না কে? ছিলেন না বলা হয়েছে এখানে। তো পিথাগোরাস, বরাহমি, থালেস এরা প্রত্যেকে যুক্ত ছিলেন, কিন্তু হোমার একজন ঐতিহাসিক। তো হোমার পৃথিবীর আকৃতির চ্যাপ্টা এই ধারণার সাথে যুক্ত ছিলেন না। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কত? পরের প্রশ্ন ছিল তোমাদের, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? তো তোমরা জানো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিমি। 43 কিমি হবে। তো 43 মিটার আছে, সেটাও খেয়াল রাখবে। 43 মিটার যেটা দেওয়া আছে ওটা হবে না, 43 কিমিটাই অ্যান্সার হবে। এর পরের প্রশ্ন ছিল, নীল গ্রহের নিম্নতম অংশ কি? তোমাদের আমি লিখিয়েছিলাম যে পৃথিবীর নিম্নতম অংশ কি। তো এখানে নীল গ্রহের নিম্নতম অংশ দিয়েছি, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি। এবার তোমরা তো জানো যে নীল গ্রহ কাকে বলা হয়। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। পৃথিবীর নিম্নতম অংশ কোনটা হবে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, মারিয়ানা খাত না চ্যালেঞ্জার ডেপথ? দেখো, প্রকৃত উত্তরটা হবে চ্যালেঞ্জার ডেপথ। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ হলো পৃথিবীর নিম্নতম অংশ। যদি বলে পৃথিবীর গভীরতম খাতের নাম কি, তাহলে মারিয়ানা খাত। মারিয়ানা খাতের সবচেয়ে নিম্নতম অংশটা হলো চ্যালেঞ্জার ডেপথ। এখানে উত্তর চ্যালেঞ্জার ডেপথই হবে। এর পরের প্রশ্ন, কোনটি বামন গ্রহ নয়? কোনটি বামন গ্রহ নয়? তো 5টা বামন গ্রহ রয়েছে, তার মধ্যে এখানে কোনটা নয়? হ্যাডলি রকটান বামন গ্রহ নয়। হ্যাডলি রকটান অ্যাকচুয়ালি এটা একটি নক্ষত্র। হ্যাডলি রকটান এর সাহায্যে আমরা দক্ষিণ গোলার্ধে দিক নির্ণয় করি। যেমন উত্তর গোলার্ধে ধ্রুবতারা, তেমন দক্ষিণ গোলার্ধে আমরা দক্ষিণ মেরুর উপরে হ্যাডলি রকটানটা স্থির থাকার জন্য ওটা দেখে আমরা দিক নির্ণয় করে থাকি। পরের প্রশ্ন ছিল, নিজ কক্ষপথ থেকে মহাজাগতিক বস্তু সরিয়ে দিতে পারে কোন গ্রহ? তো তোমরা পড়েছো যে বামন গ্রহ নিজ কক্ষপথ থেকে মহাজাগতিক বস্তু সরিয়ে দিতে পারে না, তাহলে সরিয়ে দিতে পারে কুলীন গ্রহ। পরের প্রশ্ন, মঙ্গলের উপগ্রহ সংখ্যা কয়টি? তো মঙ্গলের উপগ্রহ সংখ্যা কয়টি হবে? মঙ্গলের উপগ্রহ সংখ্যা 2টি। মঙ্গলের উপগ্রহ সংখ্যা হবে 2টি। তারপরের প্রশ্ন, জিপিএস এর পুরো কথা কি? জিপিএস এর পুরো কথা তোমরা জানো, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর সাহায্যে আমরা কোনো স্থানের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি। এর পরের প্রশ্ন ছিল, দেখো, খ বিভাগের 3 দাগের প্রশ্ন, পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের সংখ্যা কয়টি? তো পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের সংখ্যা যদি বলা হয় কয়টি, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র 24টি কৃত্রিম উপগ্রহ পৃথিবীতে প্রেরণ করেছে। তো সেইভাবে এখানে উত্তরটা 24 হবে। এখন যদিও আরও অনেক দেশ প্রেরণ করছে, তবে মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র কৃত্রিম উপগ্রহের সংখ্যা 24টি। তোমরা অ্যান্সারটা লিখবে 24টি। তো প্রশ্নটা একটু আমেরিকা যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহের সংখ্যা বললে ভালো হতো। সুমেরুবৃত্ত প্রদেশের ধ্রুবতারার উন্নতি কোণ কত? সুমেরুবৃত্ত প্রদেশে ধ্রুবতারার উন্নতি কোণ কত? তো ধ্রুবতারার উন্নতি কোণ পৃথিবীর যেখানে যত হয় তার অক্ষাংশ ঠিক তত হয়। যেমন নিরক্ষরেখায় যদি বলে ধ্রুবতারার উন্নতি কোণ কত, তাহলে তোমার হবে 0 ডিগ্রি। যদি বলে মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ কত, 90 ডিগ্রি। যদি বলে সুমেরুবৃত্ত প্রদেশে ধ্রুবতারার উন্নতি কোণ কত, তাহলে উত্তর হবে 66.5 ডিগ্রি। তো 66.5 ডিগ্রি এখানে অ্যান্সার হবে। পৃথিবীর প্রকৃত আকৃতিকে কি বলে?
এটা তো সকলেই জানো, পৃথিবীর প্রকৃত আকৃতিকে কি বলে? পৃথিবীর প্রকৃত আকৃতিকে বলা হয় জিওড। পৃথিবীর প্রকৃত আকৃতিকে বলা হয় জিওড। মিশরের যে দুটি স্থানের মধ্যে প্রথম পৃথিবীর পরিধি পরিমাপ করা হয় তাদের নাম কি ছিল? তো সিয়েন আর আলেকজান্দ্রিয়া এই দুটি স্থানে প্রথম পৃথিবীর পরিধি পরিমাপ করা হয়। সিয়েন আর আলেকজান্দ্রিয়া এই দুটি স্থানের মধ্যে পরিধি পরিমাপ করা হয়। তো এর পরের প্রশ্ন দেখো, কোশ্চেনটা ছিল তোমার গ বিভাগে ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, তোমরা প্রত্যেকেই জানো। তো পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র হবে। পরের প্রশ্ন, পৃথিবীর ব্যাস কত? এটা 12,738, এটা হবে। দক্ষিণ গোলার্ধের দিক নির্ণয় করা হয় হ্যালির অক্টান। আর পৃথিবীর পরিধি 40,000। খুবই সহজ কোশ্চেন ছিল, এটা প্রত্যেকে পেরেছো আশা করছি। এরপরে 2-3টি বাক্যে উত্তর দাও। পৃথিবীতে কেন প্রাণের সৃষ্টি হয়েছে? তো কোনো জায়গায় প্রাণের সৃষ্টি হতে গেলে মূলত যে জিনিসগুলো দরকার সেগুলো পৃথিবীতে রয়েছে, তাই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। যেমন মনে করো, প্রাণের সৃষ্টি হতে গেলে জল দরকার, পৃথিবীতে জল রয়েছে। প্রাণীরা বাঁচতে গেলে অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেন পৃথিবীতে রয়েছে। তো এই সকল সুবিধাগুলো থাকার জন্য পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। তো যে কোনো 3টে যদি সুবিধা তুমি লিখে দাও তাহলে উত্তরটা হয়ে যাবে। এর পরের প্রশ্ন, জিপিএস এর 3টে ব্যবহার। তো জিপিএস এর ব্যবহার যদি বলা যায় তাহলে জিপিএস এর ব্যবহার করা হয় অপরাধীদের ধরার জন্য, কোনো স্থানে সম্পদ রয়েছে কিনা এই সম্পদ খোঁজার কাজে জিপিএস ব্যবহার করা হয়, পৃথিবীর কোনো স্থানের সঠিক অবস্থান জানার জন্য জিপিএস ব্যবহার করা হয়। তো এই সকল কাজে আমরা জিপিএস এর ব্যবহার করি। পরের প্রশ্ন ছিল, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস অপেক্ষা মেরু ব্যাস কম কেন? তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস অপেক্ষা মেরু ব্যাস 43 কিমি কম। তার কারণটা কি? তার কারণ হলো, সৃষ্টির আদি লগ্নে যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন পৃথিবী তো একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। তো সেই থেকেই পৃথিবী এখনো পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তন করছে। আর পৃথিবীর অক্ষটা যেহেতু উত্তর ও দক্ষিণ মেরু, সেই কারণে আর পৃথিবীর আবর্তনজনিত কারণে কি হয়েছে, যে উপর নিচের দিকটা একটু চাপা হয়ে গেছে আর মাঝখানটা বা নিরক্ষীয় অঞ্চলটা একটু স্ফীত হয়ে গেছে। দেখো, এই পৃথিবীর মাঝখান দিয়ে এই অক্ষরেখা রয়েছে, পৃথিবীর অক্ষ রয়েছে, সরি অক্ষরেখা নয়। আর এদিক থেকে এদিকে রয়েছে তোমার 0 ডিগ্রি নিরক্ষরেখা। এবার পৃথিবী এইভাবে লাট্টুর মতো পাক খাচ্ছে। পাক খাওয়ার জন্য কি হয়েছে, তোমার উপর নিচের দিকে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে একটু চাপা হয়ে গেছে, আর তোমার মাঝখানটা একটু স্ফীত হয়ে গেছে। তো এটাই ছিল তোমাদের কারণ, এটুকুই লিখতে হবে। প্রধান কারণ হলো পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনের কারণেই উত্তর মেরু আর দক্ষিণ মেরু সামান্য চাপা হয়ে গেছে। বেডফোর্ড লেভেল পরীক্ষার দ্বারা কিভাবে পৃথিবীর গোল আকৃতি প্রমাণ করবে? তোমরা জানো, বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপরে যে 1 কিমি অন্তর অন্তর 3টে সমান মাপের লাঠিকে রেখেছিল, দিয়ে দূর থেকে যখন দেখছিল তখন দেখছিল যে মাঝখানের লাঠিটা একটু উঁচু হয়ে আছে। তো পৃথিবীর গোল আকৃতির কারণেই এটা সম্ভব হয়েছে।
তো আশা করি এটা প্রত্যেকেই পেরেছো। দোলক ঘড়ি কোথায় কেন জোরে ঘোরে? তাহলে দোলক ঘড়ি কোথায় জোরে ঘোরে? মেরুতে দোলক ঘড়ি দ্রুত চলে, বা জোরে ঘোরে বলতে দ্রুত চলে। তো কেন মেরুতে দ্রুত চলে দোলক ঘড়ি? কারণ কি, আমরা যদি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস দেখি, তো আমরা কি দেখব, যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা একটু চওড়া, মাঝখানে একটু স্ফীত রয়েছে, মানে এদিকটা একটু হালকা চওড়া রয়েছে। তো এটার কারণে এই পৃথিবীর কেন্দ্র থেকে আর মেরুর দূরত্বটা একটু কম, আর পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্বটা বেশি। তাহলে কোনো বস্তুকে নিরক্ষরেখায় রাখা হয়, তাহলে সেই বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানটা একটু কম হবে, সেই তুলনায় মেরুতে টানটা একটু বেশি হবে। তো মেরুতে টান যেহেতু বেশি হচ্ছে, সেই কারণে দোলক ঘড়ি বেশি জোরে দুলতে পারবে না। দুলতে না পারার কারণে ওটা সময়টা একটু তাড়াতাড়ি দেবে। ভালো করে একটা বুঝতে হবে, দোলক ঘড়িটা বেশি জোরে দুলতে পারবে না, দুদিকে কাছাকাছি দুলবে ও, তাই সময়টা তাড়াতাড়ি চলবে। দোলক ঘড়ির সময়টা তাড়াতাড়ি দেবে। আর যদি নিরক্ষীয় অঞ্চলে হতো তাহলে দোলক ঘড়ি সময়টা কম দিত। সেই একইভাবে এই কোশ্চেনের উত্তরটা অন্য কোশ্চেনও আসতে পারে, যে পৃথিবীর কোথায় কেন তোমরা দেখতে পাবে যে ওজন কম? তো নিরক্ষীয় অঞ্চলে সাধারণত ওজন কম হবে, কারণ নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব বেশি। তাই নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুকে যদি মাপা হয়, সেই বস্তুর উপরে পৃথিবীর টানটা কম পড়বে মেরুর দেশের তুলনায়। মেরুতে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য টানটা বেশি পড়বে। তাই কোনো বস্তুকে যদি আমরা নিরক্ষরেখায় ওজন করি, এটা যত ওজন হবে মেরুতে নিয়ে গেলে তার থেকে ওজনটা বেশি হবে। এর পরের প্রশ্নটা পৃথিবীর গোলাকৃতির প্রমাণ। এটা তো তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম আমি, এটা আশা করি সবাই লিখেছো। যদি গোলাকৃতির প্রমাণগুলো দিতে গেলে আমাদের যে পয়েন্টগুলো মেনলি দিতে হবে সেগুলো হলো, তোমার মহাকাশ থেকে তোলা ছবি, এটা প্রত্যক্ষ প্রমাণ। এরপরে পরোক্ষ প্রমাণের মধ্যে আমাদের ম্যাগেলানের পৃথিবী ভ্রমণ, তারপরে সমুদ্রের জাহাজের অবস্থান, তারপরে পৃথিবীর সব জায়গায় দিনরাত্রি একসঙ্গে না হওয়া, সূর্যোদয় সূর্যাস্ত না হওয়া একসঙ্গে, এই সকল পয়েন্টগুলো তোমরা একটু ব্যাখ্যা করবে এবং ছবি এঁকে দিলে, তাহলে পূর্ণ মার্কস এখানে পেয়ে যাবে। তো আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আমি তোমাদের পরের দিনকে খাতা দিয়ে দেবো, আর যে বেশি নাম্বার পাবে তার খাতাটাকে আমি ভিডিও করে তোমাদেরকে আবার দেখাবো। তো আজকের মতো এই পর্যন্ত। টাটা, সকলে ভালো থাকবে।